আসসালামু আলাইকুম। অনেকদিন পরে আপনাদের সামনে আসলাম একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করার জন্য। সেটা হচ্ছে, যদি আমরা সাইকেল একটু কাস্টম বিল্ড করতে চাই, তাহলে আসলে আমাদের বাংলাদেশে খুব একটা সুযোগ নাই। কাস্টম বিল্ড বলতে আমি আসলে বলতে চাচ্ছি যে এমন ধরনের কাস্টম বিল্ড যেটা আপনার মন মতো হয়। যেমন আমার পরিচিত যারাই আছে তারা অনেক বেশি প্যারা খায়, তারা হচ্ছে ক্যারিংয়ের জন্য। অর্থাৎ আমরা যখন ব্যাকপ্যাক ক্যারি করি, তো ফ্রন্ট ক্যারিয়ার যদি আপনি ব্যবহার করতে পারতেন তাহলে আপনাদের লং জার্নিগুলো অনেক সুন্দর হইতো। কারো কারো আছে যে হ্যান্ডেলবারগুলো নিজেদের মতো কাস্টমাইজ করে নেওয়ার একটা প্রবণতা থাকে, কিন্তু কাস্টমাইজেবল হ্যান্ডেলবারগুলো বিদেশ থেকে যদি আপনারা ইম্পোর্ট করতে চান সেক্ষেত্রে অনেক বেশি প্রাইস পড়ে যায়। এছাড়া ব্যাক ক্যারিয়ারের কিছু ব্যাপার আছে। আর অনেকেরই এখন প্রবণতা আসতেছে সামনে কাস্টমাইজ ফর্ক ব্যবহার করা কিংবা কাস্টমাইজ ফ্রেম ব্যবহার করা। এই ধরনের কাস্টমাইজ কিছু করতে গেলে বাংলাদেশে একমাত্র ভরসা হলো বাইকস্মিথ। কিন্তু বাইকস্মিথে গেলে আপনি আপনার মন মতো পছন্দ মতো জিনিস হয়তো পাবেন না। তার কারণ হলো, আপনার যদি সাইকেলের জিওমেট্রি সম্পর্কে একটু ধারণা থাকে, তাহলে আপনি যদি ওই বাইকস্মিথের যে ওনার নোমান সৈকত ভাই, তাকে যদি আপনি বলেন যে ভাই আমাকে আপনি এইভাবে বানিয়ে দেন, নোমান সৈকত ভাই আপনাকে আপনার পছন্দ মতো হয়তো বানিয়ে দিবে না, আমি যেটা ধারণা করি। তার কারণ হচ্ছে, সাইকেলের কিছু বেসিক আছে, ওই বেসিকগুলোকে ভায়োলেট করে উনি এমন কিছু তৈরি করবে না যেটা আসলে আপনার জন্য কমফোর্টেবল হবে কি হবে না সেই ধরনের কনফিউশনে উনি যাবে না। কিন্তু আপনি যদি চান যে আমি আসলে এমন কিছু তৈরি করব এক্সপেরিমেন্টাল, কিংবা আপনি আপনার মন মতো করে যদি কিছু করতে চান, আপনি যদি মেটেরিয়ালস চেঞ্জ করতে চান বা আরও কিছু করতে চান, কিন্তু সেই ক্ষেত্রে আপনাকে আসলে এই নিজের হাতেই কাজ করতে হবে, বা আমাদের বাংলাদেশে আরও কিছু বিকল্প আনা প্রয়োজন। আমি আসলে বিকল্প আনতে চাচ্ছি না, আমি আসলে এক্সপেরিমেন্টাল কিছু করতে পছন্দ করি। সেই জন্যই আমি একটা মাউন্টেন বাইকের একটা ফ্রেম কালেকশন করেছিলাম, যেটা আমি ধারাবাহিকভাবে 2টি পর্বে ইউটিউবে দিয়েছি, এবং আরও কিছু ভিডিও ইনশাল্লাহ ছাড়বো। এটার শেষ পর্যন্ত যতটুকু যাওয়া যায় আমি দেখানোর চেষ্টা করব। আমি এখন যে স্টেজে আছি সেই স্টেজটা দেখাই। এটা ফ্রেমটা কেটে ফেলেছি, বটম ব্রাকেটটা ঠিক আছে এখনো, হেড টিউবটা ঠিক আছে কিন্তু ঠিক থাকবে না, হেড টিউবটাও হয়তো আমি আলাদা করে ফেলবো। এটার ফ্রেমটা একটু বড় ছিল, এই ফ্রেমটাকে কেটে ছোট করে নিয়ে এসেছি। এটা হচ্ছে ক্রোমো স্টিলের একটা ফ্রেম, এবং এটা আমাদের রেগুলার কোনো ব্র্যান্ড না। আমাদের বাংলাদেশে রেগুলার যে ব্র্যান্ডগুলো ব্যবহার হয় এগুলো সাধারণত ইউরোপিয়ান ব্র্যান্ড, কিছু আছে জাপানিজ বাইসাইকেল, রেট্রো বা ভিনটেজ বাইসাইকেলের ক্ষেত্রেই বলতেছি, আর আমেরিকান হ্যান্ডমেড কিছু ফ্রেম পাওয়া যায় যেগুলো ক্রোমো স্টিলের। কিন্তু এইটা হচ্ছে একটা সম্পূর্ণ ভিন্ন ক্যাটাগরির অস্ট্রেলিয়ান একটা বাইক। বাইকটার নাম হচ্ছে অ্যাপোলো। অ্যাপোলো একটা অস্ট্রেলিয়ান খুব রিনাউন্ড ব্র্যান্ড। তো ওই ব্র্যান্ডের একটা মাউন্টেন বাইক, এটা হচ্ছে 1984-এর। এই বাইকটাকে আমি কালেকশন করেছিলাম, কিন্তু এটার যে জিওমেট্রি ছিল বেশ ভালো জিওমেট্রি, নির্দ্বিধায় বলা যায়। এখনও এই ওয়ার্ল্ডের অনেক রিস্টোরেশন পছন্দ করে বা পুরনো বাইকগুলো কিনে নতুন আঙ্গিকে তৈরি করে চালাতে পছন্দ করে যারা, একটা ক্লাবই আছে, এই ক্লাবগুলা এই কাজগুলোই করে থাকে, যে তাদের পছন্দের লিস্টে এটা একটা সাইকেল। কিন্তু তারপরেও আমি এটাকে একটু চেঞ্জ করতে চাই, তাই আসলে আমার প্রচেষ্টা। তো এটার এই বাকি যে পার্টসগুলো সব আমি আলাদা করে ফেলেছি। এটা চেইন স্টে ছিল, আর এগুলা সিট স্টে, এগুলা সবই ক্রোমো স্টিল। আর মার্কেটে ক্রোমো স্টিলের পাইপ অ্যাভেলেবল না, তাই এইগুলাকেই আমি কাজে লাগাবো। এগুলা বাঁকা আছে, হয়তো সোজা করব, সোজা করে যেভাবে ব্যবহার করলে পারফেক্ট হয় সেভাবেই ব্যবহার করব। অথবা আপনারা ইচ্ছা করলে স্টেনলেস স্টিল ব্যবহার করতে পারেন, কিন্তু স্টেনলেস স্টিলের স্টিফনেসটা এর চেয়ে একটু কম হবে এবং ওয়েটটা বেড়ে যাবে, কারণ ওর ঘনত্ব অনেক বেশি। ফর্কটাকেও আমরা মডিফাই করে ফেলবো, কিছুটা মডিফাই করেছি। এটা ক্যান্টিলিভার ব্রেক সিস্টেম ছিল, এটা কেটে চেঞ্জ করে ফেলেছি। তো আজকের আলোচনার বিষয়বস্তু যেটা সত্যিকার অর্থে, তা হলো বাইসাইকেলে সাধারণত 3 ধরনের ওয়েল্ডিং সিস্টেম ব্যবহার করা হয়। মূল যে বিষয়, এটাই হলো সেই জানার বিষয়টা। আমি এতদিন স্টাডি করে যেটা জানতে পারছি তা হলো বাংলাদেশ বা চাইনিজ এবং আরও কোনো কোনো দেশে যে কমন যেটা ইউজ করে সেটা হলো আর্ক ওয়েল্ডিং সিস্টেম, যেটা খুবই বেসিক, আপনারা গ্রিলের দোকানগুলোতে দেখতে পাবেন।
আর্ক ওয়েল্ডিং সিস্টেমের একটু ধারণা দেওয়ার জন্য বলতেছি যে এই ধরনের একটা হোল্ডার থাকে, আর এই ধরনের একটা এই রড থাকে, যে রডটা এই আর্ক ওয়েল্ডারে ইউজ করা হয়। একটা নেগেটিভ প্যানেল থাকে যেটা মেটালের অন্য কোনো প্রান্তে লাগানো থাকে, আর এটা দিয়ে ওয়েল্ডিং করা হয়। এই সিস্টেম কমন একটা সিস্টেম, এটার মাধ্যমে যে ওয়েল্ডিংগুলো করা হয় সেটা হলো আর্ক ওয়েল্ডিং সিস্টেম। এই আর্ক ওয়েল্ডিং সিস্টেম ছাড়া আরেকটা সিস্টেম আছে যেটা অনেক আগে থেকেই জনপ্রিয়। সাইকেলের জন্ম থেকেই সাইকেল চলে আসছে হচ্ছে গ্যাস ওয়েল্ডিং সিস্টেমের কারণে। একটা হচ্ছে এই অক্সিজেন, আরেকটা হচ্ছে অ্যাসিটিলিন। এই দুইটা গ্যাসের সংমিশ্রণে যে ব্রাশ দিয়ে ওয়েল্ডিং করা হয়, ঝালাই করা হয়, একটা কাপ থাকে, সেই কাপটাকে ফিটিং করে কাদার ভিতরে ব্রাশ ওয়েল্ডিং করে দেওয়া হয়, সেটাই হচ্ছে সবচেয়ে পারফেক্ট ওয়েল্ডিং সিস্টেম। কিন্তু সেখান থেকে আস্তে আস্তে মডার্ন ওয়ার্ল্ড সরে আসছে। কেন সরে আসছে সেগুলো নিয়ে অনেক বড় আলোচনা করা যেতে পারে, আমরা এত ডিটেলসে যাব না। কিন্তু দ্বিতীয় যে সিস্টেমটা সেটা হচ্ছে গ্যাস ওয়েল্ডিং সিস্টেম। কিন্তু আধুনিক বিশ্ব এখন আর গ্যাস ওয়েল্ডিং সিস্টেমে নাই। মডার্ন বাইসাইকেলগুলোতে সাধারণত যে ওয়েল্ডিং সিস্টেমটা ব্যবহার হয় সেটা হচ্ছে এই যে এইটা টিগ ওয়েল্ডিং সিস্টেম। এই টিগ ওয়েল্ডিং সিস্টেমের মধ্যে একটা টর্চ ব্যবহার করা হয়, যে টর্চের যে অন্য মাথাটা থাকে, আমি আপনাদের একটা ধারণা দিচ্ছি। এখানে যে কন্ট্রোলিং বাটনটা আছে যেটা দিয়ে ওয়েল্ডিং করা হয়, সেই বাটনটা এখানে আসলে একটা সুইচ আছে, যে সুইচটা মেশিনে লাগানো থাকে মডার্ন মেশিনগুলোর মধ্যে। আর এইখানে একটা বাটন থাকে যেটা দিয়ে পজিটিভ বা নেগেটিভ একটা ভোল্টেজ আসে, প্লাস গ্যাস আসে। গ্যাসের জন্য ব্যবহার করা হয় আর্গন গ্যাস সাধারণত। আর মিগ ওয়েল্ডিং যেটা, সেটা নিয়ে আমরা এখন আলোচনা করছি না। মিগ ওয়েল্ড কমার্শিয়ালি খুব বেশি ব্যবহার হচ্ছে, কিন্তু আধুনিক বাইসাইকেলগুলোতে ব্যবহার হচ্ছে না, আমরা ওটা নিয়ে আলোচনা করব না। আমরা শুধুমাত্র এটা নিয়েই কথা বলতেছি। তো এইটার মধ্যে একটা ট্যাংস্টেন একটা রড থাকে, যে রডটা এই এটার ভেতরে থাকে। এই পাইপটা দিয়ে গ্যাস আসে, গ্যাস এসে এই যে ট্যাংস্টেন এটাকে হিট করে, এইটা ওয়েল্ডিংটা করে। তো এই ওয়েল্ডিংটা কেন জরুরি তা হলো, এই যে ট্যাংস্টেন যে পাইপটা, এই ট্যাংস্টেন পাইপটা ব্যবহার করে আমরা অনেক ধরনের কাজ করতে পারি। এক, যে কোনো ধরনের অ্যালুমিনিয়াম ফ্রেমের ওয়েল্ডিং করতে পারি। শুধু ফ্রেম না, অ্যালুমিনিয়াম ধাতুটার ওয়েল্ডিং করা সম্ভব এই টিগ ওয়েল্ডিংয়ের মাধ্যমে। এটা দিয়ে মেটাল অর্থাৎ নর্মাল যে ক্রোমো স্টিল বা নর্মাল স্টিল অথবা যে কোনো ধরনের নন গ্রেডেড আয়রন এবং গ্রেডেড আয়রন, সর্বরকমের ইস্পাত থেকে শুরু করে সব ধরনের মেটালের আমরা ওয়েল্ডিং করতে পারি। তখন এক ধরনের রড ব্যবহার হয়, এটা হচ্ছে সেইটা ফিলার রড। এটা এক ধরনের রড, যে রডগুলোর মধ্যে এখানে রডগুলোর নাম্বারিং করা থাকে। এটা হচ্ছে কপার প্লেটেড ফিলার রড। আর যদি আমরা স্টেইনলেস স্টিলের উপরে ওয়েল্ডিং করি তখন স্টেইনলেস স্টিলের ফিলার রড ব্যবহার করা হয়। এটার মধ্যেও সেম গ্রেডগুলা লেখা থাকে, যে কোনো একটা মাথার মধ্যে গ্রেডগুলা লেখা থাকে। এই যে এটার মধ্যে এখানে গ্রেড লেখা আছে। তো এটার এই যদি আপনারা 304 কিংবা তার উপরের গ্রেডগুলা ব্যবহার করেন তাহলে এগুলার স্ট্রেংথ ঠিক থাকে। এটা হচ্ছে এই স্টেইনলেস স্টিলের ক্ষেত্রে। আর যদি আপনারা ট্যাংস্টেন কিংবা টাইটেনিয়ামের ফ্রেম ব্যবহার করতে চান, ম্যাগনেসিয়ামের ফ্রেম ব্যবহার করতে চান, তাও সম্ভব। এই ধরনের প্রত্যেকটাই ব্যবহার করা সম্ভব। সেই ক্ষেত্রে এই গ্যাস সেটাকে প্রোটেকশন দেয়। এই গ্যাসটা ব্যবহার করতে গেলে এক ধরনের মিটার ব্যবহার করা লাগে। এই মিটারটা আমি বোতলটা নতুন কিনে নিয়ে আসছি, আমার আগের বোতলটা ফাঁকা হয়ে গেছিলো। এই বোতলগুলা মার্কেট প্রাইস এই 5-6 হাজার টাকার মধ্যেই পাওয়া যায়। এটা হচ্ছে 4 পয়েন্টের একটা বোতল, 5-6 হাজার টাকার মধ্যেই পাওয়া যায়। কিন্তু এইটা আসলে বোতল একবার কিনলেই হয়, গ্যাসের বোতলের মতো। এটাকে শুধুমাত্র আপনার এই গ্যাসটা চেঞ্জ করে ফিল আপ করে নিয়ে আসলে হয়। পুরোনো বোতল ফেরত দিলে ওরা নতুন একটা বোতল দেওয়া যায়, তখন শুধু গ্যাসের দাম দিলেই হয়। যুদ্ধের কারণে ইদানিং গ্যাসের দাম বেড়ে গেছে, আমার এটা ফিল আপ করতে 1000 টাকা খরচ হয়েছে। তো তারপরেও যদি ওয়েল্ডিং করা যায়
কোনো সমস্যা নেই। তার মানে আমরা এটা দিয়ে নর্মাল যে আর্ক ওয়েল্ডিং, দোকানে যে ওয়েল্ডিং করা হয় সেই ওয়েল্ডিং করতে পারবো। আমরা এটা দিয়ে টিগ ওয়েল্ডিং করতে পারবো লোহার ভিতরে, আমরা করতে পারবো অ্যালুমিনিয়ামে, আমরা করতে পারবো টাইটানিয়ামে, আমরা করতে পারবো ম্যাগনেসিয়ামে। শুধুমাত্র এই মেশিন ব্যবহার করে আমরা গ্যাস ওয়েল্ডিংটা করতে পারবো না, কারণ গ্যাস ওয়েল্ডিং করতে গেলে কোনো ধরনের কিছুই লাগে না। সেই ক্ষেত্রে শুধুমাত্র ব্রাশ ওয়্যার লাগে আর আলাদা ধরনের কিছু ইকুইপমেন্ট লাগে, এবং সেটা খুব মেসি এবং অনেক টাফ একটা ইস্যু। সেটাকে টেম্পারেচার যাতে ছড়ে না যায় তার জন্য ওটাকে আলাদাভাবে ভেজা কাপড় দিয়ে পেঁচিয়ে রাখতে হয়, শুধুমাত্র অল্প একটু জায়গার মধ্যে যাতে ওয়েল্ডিং করা যায়, সেই জায়গাটুকুই যাতে হিট হয় তার জন্য ওইটাকে টেম্পারেচার কন্ট্রোলের মধ্যে রেখে ওই জায়গায় ব্রাশ ওয়েল্ডিং করা লাগে, যার ফলে ওইটা খুব হাত পাকা না হলে সবাই পারে না। শুধু তাই না, অন্যান্য ওয়েল্ডিংগুলোও হাত পাকা না হলে সম্ভব না। তো যাই হোক, এই ধরনের সেট আপটা যদি আমরা অ্যারেঞ্জ করতে পারি তাহলে আমরা কিন্তু সাইকেলের ফ্রেম, সাইকেলের হ্যান্ডেলবার, সাইকেলের সিট পোস্ট, সাইকেলের কেরিয়ার, শুধু তাই না বোতল মাউন্ট, ইভেন যে কোনো কিছু কাস্টমাইজ করা সম্ভব। শুধু তাই না, বাসা বাড়ির প্রয়োজনীয় জিনিসগুলোও কাস্টমাইজ করা সম্ভব। আপনি শুধু ডিজাইনগুলো নিজে নিজে ডেভেলপ করবেন এবং তৈরি করবেন, একটা জাস্ট ফানও হয় এবং খুব চিপ রেটে কাজগুলো হয়ে যায়। আর তার চেয়ে বড় ব্যাপার, আমি প্রথমেই যেটা বললাম যে আপনার যে চাহিদা, সেই চাহিদা অনুযায়ী মার্কেটে আপনি কোনো কিছু পাচ্ছেন না, সেই ক্ষেত্রে এর মূল্য আসলে অমূল্য। এটা আসলে কাউন্ট করতে পারবেন না, অমূল্য জিনিসগুলোই আপনি পেয়ে যাচ্ছেন যদি এই ধরনের একটা সেট আপ থাকে। তো আমি কাজ করতেছি কিন্তু খুব ধীর গতিতে, দেখা যাক কতদিন লাগে। আমি আপনাদের নিয়মিত আপডেট দিব ইনশাল্লাহ। আজকে একটা শর্ট ভিডিও করার প্ল্যান ছিল, কিন্তু মনে হয় ভিডিওটি বড় হয়ে গেছে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। অনেকদিন পর আজকে আপনাদের সামনে এসেছি একটি স্টিলের বাইসাইকেলের রিস্টোরেশনের পার্ট 2-তে। আমি মাহবুবুল আলম বাবু। এটি একটি অস্ট্রেলিয়ান ব্র্যান্ডের বাইসাইকেল, ব্র্যান্ডের নাম হচ্ছে অ্যাপোলো, আর এটা 1984-এ মেড। এটার মডেল ছিল কোসোভস্কি। এই ধরনের ভিন্টেজ বাইসাইকেলগুলো রিস্টোরেশনটা কেন এত জনপ্রিয় ইউরোপে বা আমেরিকাতে, সেই ব্যাপারে আমি আসলে অনেক স্টাডি করে দেখেছি। এক নাম্বার ব্যাপারটা হচ্ছে যে এইগুলোর ভিতরে ভিন্টেজ একটা লুক থাকে এবং সেই সাথে ইতিহাসকে আঁকড়ে ধরে রাখার একটা ভালোবাসা, যেটা আসলে ধীরে ধীরে মানুষের উপর তৈরি হয়। কিন্তু আমার ভিতরে আসলে ভিন্টেজ একটা প্রীতি আছে, সেটা আসলে ইতিহাসকে ধরে রাখার জন্য না, বা এর প্রতি আসলে আমার যে খুব ভালোবাসা তাও কিন্তু না। আসলে মূল ব্যাপারটা হচ্ছে যে আমি আসলে একটু দেখতে চাই যে টেকনোলজি কিভাবে ধীরে ধীরে আপগ্রেড করেছে। অবশ্যই আমি বলবো যে 2024 বা বর্তমানে যে সাইকেলগুলো চলতেছে 2024, 25, 26, এই প্রত্যেকটা সাইকেল আগেকার সমস্ত টেকনোলজির চেয়ে ভালো। সব দিক দিয়ে তারা, মেটালিক দিক দিয়ে তারা ডেভেলপ করেছে, ম্যাটেরিয়ালসের দিক দিয়ে তারা, গ্রুপ সেটের দিক দিয়ে, ইভেন্ট জিওমেট্রির দিক দিয়ে, প্রত্যেকটা দিক দিয়ে তারা উন্নতি করেছে। এবং এখনকার একটা বাইকের সাথে পুরনো কোনো বাইকের আসলে তুলনা হয় না। কিন্তু তারপরেও যে সেই আমলের লোকগুলো কী ধরনের বাইসাইকেল চালিয়েছে, কিভাবে কি করেছে, সেইগুলোর প্রতি আমার জানার কিছু আগ্রহ। আসলে কী করে ইন্ডাস্ট্রিটা এই বর্তমান পর্যায়ে এসে দাঁড়িয়েছে সেটা আমি আসলে জানতে চাই। এই কারণেই আসলে এটা নেওয়ার, আর করতে করতে শেখা, এটা আসলে আমার পুরনো একটা অভ্যাস। এই জন্য এই ধরনের বাইসাইকেল রিস্টোরেশনটা আমার খুব ভালো লাগে। আমার কাছে মনে হয় যে কম খরচের মধ্যে এটা একটা ভালো টাইম পাসের ব্যাপার। যাই হোক, এটা একটা অস্ট্রেলিয়ান ব্র্যান্ড। এই ব্র্যান্ডটা বাংলাদেশ কিংবা এশিয়া কিংবা ইউরোপীয় জনপ্রিয় নয়। ব্র্যান্ডটা হচ্ছে অ্যাপোলো, আর এই যে মডেলটা এটা 1984 সালের কোসোভস্কি। তো এই ফ্রেমটাতে একটি পরিবর্তন আনতে চাচ্ছি আমি, তাহলে এটার সিট টিউবটা হচ্ছে 21 ইঞ্চি। যদি এটা সেন্টিমিটারে মাপা হয় তাহলে সম্ভবত 58 সেন্টিমিটার। তো আমরা এক নাম্বার গুণাগুণ হচ্ছে স্টিল ফ্রেমের স্টিফনেস সবচেয়ে বেশি, এবং ক্রোমো স্টিলের স্টিফনেস তার সবগুলা ক্যাটাগরির মধ্যে অনেক উপরে।
স্টেইনলেস স্টিলের চেয়েও ক্রোমো স্টিলের স্টিফনেসটা বেশি, যার ফলে স্টেইনলেস স্টিলের মধ্যে বিভিন্ন গ্রেড, একটা হচ্ছে ফুড গ্রেড, আরেকটা হচ্ছে মেডিকেল গ্রেড, আরেকটা হচ্ছে নর্মাল, যেটা দিয়ে মানুষ আসলে তাদের এই জানালা, বারান্দা, সিঁড়িঘর ইত্যাদি তৈরি করে, অর্থাৎ আমাদের লোকাল ইউজ হয়। আর যেটা ফুড গ্রেডের সেটা দিয়ে সাধারণত বিভিন্ন ধরনের ফুড গ্রেডের প্লেট টেট হাবিজাবি তৈরি করে, তা আপনারা জানেন। আর মেডিকেল গ্রেড যেটা, সেটা দিয়ে ছুরি কাঁচি অপারেশনের ইত্যাদি তৈরি করা হয়। কিন্তু তাদের প্রত্যেকটারই এই স্টিফনেস ক্রোমো স্টিলের চেয়ে কম। ক্রোমো স্টিলের স্টিফনেসটা অনেকটা টাইটানিয়ামের মতো, কিন্তু প্রবলেম হচ্ছে যে ক্রোমো স্টিলের ঘনত্ব এত বেশি, যার ফলে ক্রোমো স্টিল ওজন অনেক বেশি হয়ে যায়। এই ফ্রেমটার ওজন প্রায় 3 কেজির মতো। যদি এটা টাইটানিয়ামের হতো তাহলে তার ওজন চলে আসতো 2200 গ্রামের মধ্যে, সেম যদি হইতো। কিন্তু টাইটানিয়ামের স্টিফনেস বেশি হওয়ার কারণে, হার্ডনেস বেশি হওয়ার কারণে টাইটানিয়ামের মধ্যে অনেকগুলো গ্রেড রয়ে গেছে। যদি হায়ার গ্রেড ইউজ করা যায় তাহলে টাইটানিয়াম আসলে 1700-1800 গ্রামের মধ্যে একটা ফ্রেম বিল্ড করা সম্ভব। যদিও এটা অনেক বড় ফ্রেম, এটা লার্জ সাইজের ফ্রেম, 21 ইঞ্চি ফ্রেম। তো যাই হোক, ক্রোমো স্টিলের স্টিফনেস বেশি, এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। দ্বিতীয় হচ্ছে ক্রোমো স্টিল হচ্ছে নর্মাল একটা স্টিল, যার মধ্যে সাধারণত রাস্ট পড়ে না, কিন্তু রাস্ট পড়ে, রাস্টের পরিমাণটা অনেক কম। আর ক্রোমো স্টিল এটা যে কোনো সময় রিপেয়ারেবল। এটার মধ্যে আপনি নর্মালি যে ওয়েল্ডিং, সেই ওয়েল্ডিং করা সম্ভব। ক্রোমো স্টিল দিয়ে গ্যাস ওয়েল্ডিং করা সম্ভব, ক্রোমো স্টিল দিয়ে টিগ ওয়েল্ডিং করা সম্ভব, অর্থাৎ আর্গন ওয়েল্ডিং যেটাকে বলা হয় সেটা। এই কারণে ক্রোমো স্টিল যদি কোনো কারণে ফেটে যায়, ভেঙে যায়, তাহলে তা রিপেয়ার করা খুব সহজ হয়ে থাকে। এটা হচ্ছে এটার আরেকটা বড় গুণ। আর আরেকটা ব্যাপার হচ্ছে ক্রোমো স্টিলের শক অ্যাবজর্বিং পাওয়ারটা অনেক বেশি। এই সব নানাবিধ কারণে এবং এইটার ভিনটেজ হওয়ার কারণে, অর্থাৎ ইতিহাসে এর এমন একটা ছাপ পড়ে গিয়েছে। 1960-70-এর দশক থেকে এটা জনপ্রিয় হয়ে গিয়েছে ক্রোমো স্টিলটা। সেই তখন থেকে 70, 80, 90, ইভেন 2000 সাল পর্যন্ত, ট্রেক সম্ভবত 1994 পর্যন্ত ক্রোমো স্টিল দিয়ে তাদের লাস্ট ফ্রেম তৈরি করেছে। কিংবা এমনও হতে পারে যে 2000-এর পরেও করেছে, 2004 বা 2006 এরকম সময় হয়তো লাস্ট ক্রোমো স্টিলের বাইক বিল্ড করেছে। এরপরে ট্রেক আর ক্রোমো স্টিলে আসেনি, কারণ এইগুলার প্রোডাকশন খুব ইজি, লাইফ টাইম অনেক বেশি। যাই হোক, আধুনিকতার ছোঁয়া পেয়ে গেছে, যার ফলে আধুনিক ম্যাটেরিয়ালসের উপর বাইসাইকেল বিল্ড শুরু হয়ে গিয়েছে। আধুনিক অবশ্যই ওল্ডের চেয়ে ভালো, কিন্তু ওল্ডের প্রতি আমার একটা টান আছে। এর থেকে আমি অনেক কিছু শিখতে পারি, টেকনোলজি কীভাবে ধীরে ধীরে ডেভেলপ করেছে তার সম্পর্কে জানতে পারি, এবং হাতে কলমে করার আমার কিছু ইচ্ছা আছে, তাই আমি আসলে ক্রোমো স্টিল নিয়ে একটু স্টাডি করি। তো আগের ভিডিওতে আমরা বলেছিলাম যে এই ফ্রেমের মধ্যে আমরা কি কি পরিবর্তন আনবো। এখন শর্টকাট বলে দিই, পেছনে আমরা থ্রো এক্সেল করে ফেলবো, কিন্তু কিভাবে থ্রো এক্সেল করব তার প্ল্যানিং আমরা চেঞ্জ করতেছি। আমরা হচ্ছে স্লাইডিং থ্রো এক্সেলের চিন্তা ভাবনা করতেছি। তার কারণ হচ্ছে স্লাইডিং থ্রো এক্সেল আপনাকে অনেকগুলো সুবিধা দিবে। প্রথমত হচ্ছে যদি আপনি শর্টার চেঞ্জটে রাখতে চান তাহলে স্লাইডিং হচ্ছে একমাত্র সমাধান। আপনি যদি স্টেবিলিটি বৃদ্ধি করতে চান, স্লাইডিং পেছনে দিয়ে দিলে আপনার চাকা পেছনে চলে যাবে, হুইল বেস বড় হয়ে যাবে। থ্রু এক্সেলই হবে কিন্তু স্লাইডিং হবে। আর যদি আপনি চিন্তা করেন যে না, আমি এটাকে শর্টার করে দেবো, শর্টার করে দেওয়া সম্ভব। শুধু তাই না, এটাকে 27 বা 26-এর হুইল লাগাইয়া চালাইতে পারবেন, স্লাইডিং করে দিয়ে ছোট করে দিবেন। আবার যখন আপনি 29-এর হুইল সেট চালাতে যাবেন তখন এটাকে পেছনে দিয়ে তা চালানো সম্ভব, যার ফলে আমরা স্লাইডিং থ্রু এক্সেল হুইল সেটে চলে যাব। এটা হচ্ছে একটা চেঞ্জ। দ্বিতীয় যে চেঞ্জ সেটা হচ্ছে আমরা এটার যে সিট টিউব সেটাকে ছোট করব ভাবতেছি। এটা 21 ইঞ্চি আছে, আমরা 18 কিংবা ট্রেকের মতো 18.5 একটা সাইজ দিতে পারি। কিন্তু আমরা হেড টিউব কমাবো না, কারণ আমাদের প্রিয় একটা জিনিস হচ্ছে বিগার হেড টিউব। বিগার হেড টিউবের সুবিধা মানুষ এখন শুরু করতেছে মাত্র। বিগার হেড টিউবের অনেক সুবিধা, এটা নিয়ে আরেকদিন আলোচনা করব, কারণ আমি জিওমেট্রি নিয়ে আলোচনা করছি না। তো আমরা কি করব, আমরা টপ টিউবটা এখান থেকে কেটে ফেলবো। কেটে টপ টিউবটা যেখানে লাগানো দরকার সেইখানের মাপ অনুযায়ী টপ টিউবটা লাগাবো, এবং সবগুলোই টিগ ওয়েল্ডিং করব। তার কারণ হচ্ছে এই বাইসাইকেলটা টিগ ওয়েল্ডিং করা। টিগ ওয়েল্ডিংগুলো অনেকটা ইনভিজিবল এবং
প্রচণ্ড রকমের স্ট্রং, টিগ ওয়েল্ডিং কখনো ভাঙে না। আমরা সিট টিউবটা এখান থেকে ডিসকানেক্ট করে দিয়ে নিচে নামিয়ে দিব। আর সবচেয়ে বড় যে চেঞ্জটা করব সেটা হলো বিবি বটম ব্র্যাকেট। আমরা যেহেতু এটাকে একটা ট্যুরিং বাইক কিংবা গ্রাভেল বাইক টাইপের একটা শেপ দেওয়ার চেষ্টা করব উইথ ওয়াইডার টায়ার, অর্থাৎ চাকা হবে মোটা। আমরা ইচ্ছা করলে 2.4 ক্লিয়ারেন্স দেওয়ার চেষ্টা করব, অর্থাৎ 2.4 বা 2.5 ইঞ্চি মোটা চাকা যাতে লাগানো যায়, কিন্তু জিওমেট্রিটা থাকবে গ্রাভেল টাইপের। এই জন্য আমরা কী করব, বটম ব্রেটি বিবির যে ক্লিয়ারেন্স সেটা নিচে নামিয়ে দিব। বটম ব্র্যাকেট যত নিচে থাকবে সাইকেলের স্ট্যাবিলিটি তত বেশি হবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আমরা যে এই যে হেড টিউব যেটা আছে, হেড টিউবের অ্যাঙ্গেল চেঞ্জ করব। এটা চেঞ্জ করার কারণ হচ্ছে একটাই, আসলে হেড টিউবের অ্যাঙ্গেলটা চেঞ্জ করলে যদি হেড টিউব বেশি খাড়া থাকে, অর্থাৎ বর্তমানে যে ধরনের হেড টিউবগুলো আছে তা হলো 72, 74 কিংবা 75, 76 পর্যন্ত হেড টিউব আছে। ভ্যালুসের আগের যে সাইকেলগুলো সেগুলোতে আপনারা দেখতে পাবেন। তো ওগুলার আসলে কন্ট্রোলিং পাওয়ার অনেক কমে যায়, কিন্তু কুইক স্পিডও খুব বেশি থাকে, খুব ভালো চলে, সাইকেল চালিয়ে খুব মজা। সাসপেনশন খুব ভালো কাজ করে, কারণ খাড়া থাকে তো সাসপেনশন ঝাঁকিতে খুব ভালো কাজ করে। কিন্তু ওগুলা আসলে যে কোনো সময় পল্টি খেয়ে যেতে পারে সাইকেল, খারাপ রাস্তায় ভালো পারফরমেন্স দেয় না, এবং সত্যিকার অর্থে ওর রাইড ফিল ভালো না। স্টেবিলিটি কমে যায়, টপ স্পিড বেশিক্ষণ থাকে না, একটু পর প্যাডেলিং করা লাগে। এই জন্য আমরা এটা আমি মেপে দেখেছি, এটা 72 আছে, আমরা এটাকে 68 করে দিব। এটা 68 করে দিতে এটার হুইল বেস বড় হয়ে যাবে। আর আমাদের এইটার বর্তমানে যে সিট অ্যাঙ্গেল আছে তা 72 আছে, আমরা 72ই রাখবো। 72 আমাদের স্ট্যান্ডার্ড, এটা উপরে উঠে যাবে। আর আরেকটা ব্যাপার, আমরা যে এটাকে অয়েল ব্রেক সিস্টেম করব আর ইন্টারনাল ক্যাবলিং সিস্টেম করব, সবগুলো কাজ আমরা ধীরে ধীরে দেখানোর চেষ্টা করব। তো আজকেই আমরা এটার এখান থেকে চেইন স্টে দুইটা আর সিট টিউবের এখান থেকে সিট স্টেটা আলাদা করে ফেলবো, অর্থাৎ এই যে ত্রিভুজটা আলাদা থাকবে আর এই ত্রিভুজটা আলাদা করে ফেলবো। এটার কাজ কমপ্লিট করে তারপরে এটাকে ধরবো, কাজগুলো আপনাদের সাথে শেয়ার করব, দেখানোর চেষ্টা করব। কিন্তু তা করার আগে আমরা একটা কাজ করে নিয়েছি। আমরা একটা বড় কার্টুন, এই কার্টুনের মধ্যে এটার বর্তমানে যে ডিজাইনটা আছে, যে মাপটা আছে, সেটার পুরোটা একটা স্ক্র্যাচ এঁকে নিয়েছি, প্রত্যেকটা ইঞ্চি মিলিমিটারে। তারপরে ড্রয়িং করে নিয়েছি, যদি কোনো ধরনের পরিবর্তন করা লাগে বা কিছু করা লাগে তা এটা দেখেই করব। এটা আসলে একটা স্ক্র্যাচটা রেখে তারপরে আমরা ফ্রেমটা কেটে ফেলবো। ফ্রেমটা কাটার পরে ফ্রেমটাকে কিভাবে আমরা কাজ করব তার প্রত্যেকটা স্টেপ দেখানোর চেষ্টা করব। আর ফর্কের মধ্যে পরিবর্তন আনবো কিনা এখনও বুঝতে পারতেছি না, কারণ ফর্ক তো থ্রু এক্সেল করিয়ে দিব। এছাড়া এখানে কোনো পরিবর্তন আনবো কিনা তা আমরা আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করব। আমরা আমাদের প্ল্যানিং মতো এটা কেটে ফেলেছি, এখান থেকে সিট টিউবটা ছোট করে ফেলছি, আর টপ টিউবটা আমরা নিচে নামিয়ে দিব, কারণ এই ফ্রেমটা ছিল 21.5 ইঞ্চি, এটাকে আমরা ছোট করে এখন 18.5 ইঞ্চি রাখতেছি। আর এখানে আরেকটা ব্যাপার আছে, তা হলো পেছনের যে ট্রায়াঙ্গেলটা এটা আমরা এখান থেকে রিমুভ করে ফেলেছি। তো যেহেতু এটা ভিনটেজ বাইক, এর পাইপের যে টিউব সাইজ সেইগুলা আসলে ক্রোমো স্টিল, এর ক্ষেত্রে ভিতরে ইনসাইডকে মাপা হয়, এটার ইনসাইড হচ্ছে 25.8। তো 25.8 হচ্ছে একটা আনকমন সাইজ, এটাকে মডিফাই করে আমাদের তৈরি করতে হবে, অর্থাৎ এখানে ক্ল্যাম্প তৈরি করতে হবে অথবা অন্য কোনো পলিসিতে যেতে হবে, যেটা নিয়ে আমরা পরে কাজ করব। আর এটার কোয়ালিটি সম্পর্কে বলতে গেলে মানে কি বলবো, এটার যে ওয়েল্ডিং, এখানে টিগ ওয়েল্ডিং, এটার উপরে আমি দাঁড়াইতে পারবো, এটার উপর দাঁড়াইলেও এটা ডাউন হবে না, এটা এতই শক্ত। এগুলা আসলে লাইফ টাইম ইউজ করার মতো একটা ফ্রেম, তাই আসলে এটা নিয়ে আমি কাজ করতেছি। তো আমরা এগুলো সবগুলো ডিসকানেক্ট করে ফেলবো এবং পরবর্তীতে আপনাদেরকে আপডেট দিব। থ্যাংক ইউ।